This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লোকজন খুব অকৃতজ্ঞ জানেন তো। আরে পাইপ যখন পৌঁছেছে, কল যখন লেগেছে, কোনো না কোনো কালে জল তো পড়বেই। এখনও পড়ছে না, মুশকিল হচ্ছে এগুলোর ওপরেই তো তারা আবার ভোট ডিসাইড করেন। এই মালদার চাঁচলের বাসিন্দারা তারা কি বললেন দেখলেন তো? অনেক চেষ্টা চরিত্রী করার পর পাইপ যখন এসছে, কবে আসবে জল তার অপেক্ষায় বসে আছি, কিন্তু সেই অপেক্ষা তো কাটছে না। শাসক দলের নেতা কর্মীরা কিন্তু ঠিক বাড়িতে চলে আসেন, যেগুলো মানুষের বেসিক নিড, সেই চাহিদাগুলোই তো 5 বছরে পূরণ হয়নি। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এই 4টে প্রয়োজনীয় জিনিস। এর বাইরে কি আছে? খাওয়ার জল আর চলার মতো রাস্তা। জাস্ট এইটুকুই তো। এই সাধারণ চাহিদাগুলো কেন পূরণ হয়নি? এই চাহিদাগুলো পূরণ করার জন্যই তো ভোটের আগে সমস্ত রাজনৈতিক দলের এত প্রতিশ্রুতি, এত আড়ম্বর। এই সব চাহিদাগুলো পূরণ করবেন বলেই তো নেতারা আসেন দুয়ারে দুয়ারে, আর আমরা আলটিমেটলি গিয়ে ভোটটা দিই। তাহলে এই যে সব চা বানানো, চপ ভাজা, এইসব কিছুর আড়ালে এই চাহিদাগুলো কোথাও গিয়ে ঢাকা পড়ে যাচ্ছে না তো? সেই জন্যই কি এই জনতা, মানে আপনার আমার মতো সাধারণ মানুষ যারা, তারা বাধ্য হচ্ছেন ভোট বয়কটের ডাক দিতে। দেখলেন তো, নেতারা সব খোল করতাল খঞ্জনি নিয়ে ভোটের আগে কীর্তন করছেন। এটা এবারে লেটেস্ট ট্রেন্ড। সব দলমত নির্বিশেষে সবাইকে দেখছি চান্স পেলেই খঞ্জনি ধরছেন, ওই কীর্তনের আসরে গিয়ে দুহাত তুলে নাচতে নাচতে শুরু করছেন। এই অবধি তো সব ঠিক আছে, কিন্তু আমরা তো কোথাও গিয়ে এই কীর্তনের মধ্যে অন্য কিছুর কীর্তন দেখছি। তাই বলছি, এই সমস্ত প্রচার কৌশলগুলো না আস্তে আস্তে ক্লিশেড হয়ে যাচ্ছে, জানেন তো। এগুলোর থেকে বেরিয়ে আসার বোধহয় সময় হয়েছে। আর এগুলো দেখিয়ে মানুষকে ভুল বুঝিয়ে খুব দরকার আছে কি, এর থেকে বেরিয়ে যদি কোথাও গিয়ে একটা মানুষের কাজ করার মতো কিছু করা যায়, যেটাতে আপনার আমার কিছু সমস্যার সমাধান হয়, বেঁচে থাকাটা একটু সহজ সরল হয়, তাহলে তো আমাদের সিদ্ধান্ত নিতে একটুখানি সুবিধা হয়। বিরাট গুরুগম্ভীর পলিটিক্যাল আদর্শ বা রাজনৈতিক তত্ত্ব, এগুলোর আর আমাদের খুব একটা দরকার নেই, জানেন তো। এতে পেট ভরে না। যার জন্যে ভোট, আমাদের সেই দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত বিষয়গুলো নিয়ে কিছু কথাবার্তা তাদের বোধহয় একটু বলা দরকার। সেই কথাগুলো যেগুলো আমাদের জন্য না বললেই নয়। দেখুন, মৌমাছি যেরকম ফুলের গন্ধে আসে, নেতারাও কিন্তু নাকি গন্ধ পান। শোনা যাচ্ছে যে এরকমই মধুর গন্ধে নেতারা নাকি বাড়ি বাড়ি হানাও দিচ্ছেন। নেতাদের মধু মানে জানেন তো, জানেন আপনারা, এই ইদানিংকালে এখন আর কারোর বুঝতে কিছু বাকি নেই। নেতাদের কাছে মধু একটা জিনিসেই আছে, টাকা। বড় আঠা। কিছুদিন আগেই 100 দিনের শ্রমিকদের বকেয়া টাকা মেটানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার। এই কাজগুলো না এত সুন্দর যে বেশ কিছু লোকজন এর মধ্যে দিয়ে কর্মসংস্থান হয়, জানেন তো। মানে যাদের টাকা পয়সা পাওয়ার, যাদের হাতে খালি ছিল, তারা টাকা পয়সা পেলেন, এ তো ঠিক আছে। কিন্তু এই তারা টাকা পয়সা পাচ্ছেন না বলে কিছু মানুষ মাঝখানে বেকার হয়ে বসেছিলেন, যারা ওই টাকা পয়সার থেকে ভাগ নেন। সেই নেতারা এবার সব নাকি সক্রিয় হয়ে উঠেছেন। অভিযোগ উঠছে যে ওই টাকায় ভাগ বসাতে নাকি বিভিন্ন জায়গায় ওই শাসক দলের নেতাকর্মীরা তারা নাকি চড়াও হচ্ছেন। আর ভাগ মানে ভাগ, সে ভাগ তো একদম বাঁদরের পিঠে ভাগের মতো। মানে ধরুন 10-11 হাজার টাকা ঢুকেছে, হাতে 250-500 টাকা গুঁজে দিয়ে বাকিটা নাকি নিয়ে নিচ্ছে। এরকমই সব অভিযোগ পাওয়া যাচ্ছে চারপাশে। আপনাদের ডুয়ার্সের গয়ের কাটার ঘটনাটা দেখিয়েছিলাম, যেখানে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান আর তার শাশুড়ির বিরুদ্ধে এরকমই অভিযোগ উঠেছিল, এবং সেটা শুনে তৃণমূল ইতিমধ্যে ব্যবস্থাও নিয়েছে বলে শুনেছি। তার মানে অভিযোগটা একেবারে ভুল নয়। এবার সুন্দরবনের গোসাবাদ থেকে কি অভিযোগ এসছে সেটা শোনাই। আরও মারাত্মক অভিযোগ, টাকা যাতে সরাসরি উপভোক্তার হাতে যায়, তার জন্য কিন্তু সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে সরকার। দেখুন, সরকারের সদিচ্ছা নিয়ে তো কোনো প্রশ্ন উঠবে না,
নিজেদের এই ভীষণ টানাটানির সময় তারা টাকা পয়সা কোনো রকমের জোগাড় করে, সে যে কারণেই হোক, আমাদের কাছে এই কারণগুলো সব সাধু কারণ, যে জিনিসটাতে সাধারণ মানুষের লাভ হবে আমার কাছে তার থেকে ভালো জিনিস আর কিছু হয় না। তো সরকার সেখানে টাকা পাঠিয়ে দিয়েছে, অ্যাকাউন্টে পাঠিয়েছে যাতে তাদের হাতে পৌঁছয় ভেবে। কিন্তু মুশকিল হচ্ছে লক্ষিন্দারের বাসর ঘর যেমন নিশ্ছিদ্র করা যায়নি, এই টাকাও সেরকম সুরক্ষিত রাখা যাচ্ছে না। কী করে যাবে? এখানকার ট্র্যাডিশনই তো এরকম হয়ে গেছে। গোসাবার বিপ্রদাসপুরের গ্রামের মানুষের অভিযোগ কী জানেন? সেখানকার মানুষের অভিযোগ, তৃণমূল নেতারা নাকি বাড়িতে সোয়াইপ মেশিন হাতে নিয়ে হাজির হচ্ছেন। গ্রামে ব্যাংক নেই, ভাবছেন তো সোয়াইপ মেশিন কেন? সোয়াইপ মেশিন বাড়িতে নিয়ে গিয়ে তাদের কি ক্রেডিট কার্ড আছে নাকি যে বা এটিএম কার্ড আছে নাকি যে সেখান থেকে তাদের টাকা পয়সা তুলবেন? সেসব ব্যাপার নেই, সোজা সোয়াইপ মেশিন নিয়ে যাচ্ছেন। তার কারণ যে সমস্ত গ্রামাঞ্চলে এরকম ব্যাংক ট্যাঙ্ক নেই, সেখানে আধার এনাবেলড পেমেন্ট সিস্টেম চালু আছে। এর বিভিন্ন রকম গণ্ডগোল আছে, আপনাদের আমি দেখিয়েছিলাম। এইটাকেই সুযোগ নেওয়া হয় এই বিভিন্ন যারা জালিটালি করেন আর কি, তারা জালিয়াতরা, সোজা কথায় আপনাদের দেখিয়েছিলাম কিভাবে এই টাকাগুলো এখানে সোয়াইপ মেশিনে আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতে হয়। আধার কার্ডের সাথে আঙুলের ছাপ মিলে গেলে ওই সেন্টার থেকে টাকা দিয়ে দেওয়া হয়। এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে কিন্তু ওই সাইবার জালিয়াতরা বিভিন্ন লোককে পথে বসিয়ে ছেড়ে দিচ্ছিল। এই অবধি তো আমরা আপনাদের দেখিয়েছিলাম। আপনারা সবাই তাড়াতাড়ি ওই সবাই আধারের বিভিন্ন রকম প্রোটেকশান চালু করে দিয়েছিলেন। আমাদের দেখানো বিভিন্ন সিস্টেম দেখে আপনারা সবাই নিজেদের অ্যাকাউন্টগুলো লক করেছিলেন, এটা আমরা জানি। কিন্তু এটা তো সম্পূর্ণ অন্য রকম। এই অ্যাকাউন্ট থেকে টাকা হাতাতে শটার মেশিন নিয়ে নাকি বাড়িতে চলে যাচ্ছেন শাসক দলের নেতাকর্মীরা। মানে একসঙ্গে দুটো অপরাধ। এক, গরিব গুরব মানুষ যারা 100 দিনের কাজে রাস্তা বানিয়েছিলেন, বাঁধ বানিয়েছিলেন, শ্রমের টাকা যেটা সরকার তাদের দিয়েছে, সরকার তাদের ভালোর জন্য দিয়েছে, আর সেই টাকাই শাসক দলের নেতা সেজে কিছু দুষ্কৃতী ছিনিয়ে নেওয়ার ব্যবস্থা করছে। আর দুই, যে সোয়াইপ মেশিন আধার কেন্দ্রে থাকার কথা সেটা বাইরে চলে এসছে। আরও একটা অভিযোগ উঠেছে, বিজেপির এক মহিলা পঞ্চায়েত সদস্য নাকি এর বিরুদ্ধে সরব হয়েছিলেন, তাই তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আচ্ছা, প্রশাসনের ওপর ভয় বা শ্রদ্ধা কোনো একটা থাকলেও কি এরকম হতো? এবার টাকা ঢুকিয়েছে, তা 5,000 কত একটা বলছিল, চাইতে এসেছিল, বলছে টাকা তুলে দিতে হবে। আমরা 100 দিনের জব কার্ডের টাকা ঢুকেছে, আমরা নিতে এসেছি। টিপছাপ নিয়ে ওরা টাকা তুলে নিয়েছিল। টাকা ঢুকিয়েছিল 5,500 করে টাকা ঢুকিয়েছে, মানে 11,000 টাকা। হ্যাঁ, সেই দুটোই টাকা আমরা তুলে দিয়েছি। তার বিনিময়ে 250 করে টাকা দিয়েছে তৃণমূলের লোক। হুমকি দিচ্ছে টাকা তুলে দিতে হবে, না হলে তারা ব্যবস্থা নেবে। সব টিএমসির লোক আসছিল, টাকা তোলা মেশিন নিয়ে আসছিল। আমরা বলছি টাকা খরচা হয়ে গেছে, টাকা দিতে পারবো না। অনেক জায়গা থেকে, অনেক বাড়ি থেকে টাকা তুলেছে হুমকি দিয়ে। প্রতিবারই তো তুলে নেয়। কারা তুলে নিচ্ছে? টিএমসিরা, আমার দলের লোকেরা তুলে নিচ্ছে। ও দল বেদল কাউকে রিয়াদ দিচ্ছে না। দেখুন, ওটা তো প্রথম আমার কাছে অভিযোগ আসে, যেরকম 100 দিনের টাকা হুমকি দিয়ে তুলে নেওয়া হচ্ছে। আমি বলতে গেলাম যখন, তখনই আমাকে চুলের মুঠি ধরে পিটা। কারা মারলো? ওই টিএমসির লোকেরা, সুস্মিতা দাস, পম্পাগিরি, কৃষ্ণপদ পাত্র, শিবপদ সর্দার। কারণ মানুষের টাকা জোর করে কোনো দলীয় সুপারভাইজার থেকে শুরু করে কেউ যাতে না নেয়, এতে দলীয়ভাবে কোনোভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কেউ যদি হস্তক্ষেপ করে, সে যে দলের হোক তার ব্যবস্থা হবে। এতদিন অভিযোগ ছিল 100 দিনের প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছিল, আর সেই টাকা যাদের পাওয়ার কথা তারা নাকি পাচ্ছিলেন না। এখন তো রাজ্য টাকা দিচ্ছে, তাও অভিযোগ উঠছে যে অন্য কেউ সেই টাকা ছিনিয়ে নিতে চাইছে। সরকারের টাকা, তা সে যে সরকারই দিক না কেন, আম জনতার অ্যাকাউন্টে ঢুকলেই যারা, এটা ওই সেই সত্যজিৎ রায়ের সিনেমার মতো এটা আমার বলে যেভাবে জটায়ু লাফিয়ে উঠেছিলেন, ঠিক সেই রকম আমার বলে যারা ঝাঁপিয়ে পড়ছেন তাদের সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে কি তাহলে যে ব্যবস্থাই নেওয়া হচ্ছে, ওই একটা ব্যবস্থার কথা আপনাদের বলেছি, কিন্তু সেটা যথেষ্ট নয়। এরা যে 100 দিনের প্রকল্পে কেন্দ্রের টাকা বেহাত হওয়ার অভিযোগ ওঠায় রাজ্যে তো প্রায় 1 কোটি ভুয়ো জব কার্ড বাতিল করেছিল। কার্ড বাতিল হয়েছে, কিন্তু জোর জুলুম সেটা তো ঠেকানো যাচ্ছে না। সেটা তো দেখছি সমানে সমানে চলছে। ভোটের সময় এই জিনিসগুলো কি মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ নয়?
এমনিতেই তো বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপের ফলে কোনটা রাজনীতি আর কোনটা দুর্নীতি সেটা মোটামুটি গুলিয়ে ফেলার উপক্রম হয়েছে। রাজনীতি আর রাজনীতিকদের সম্পর্কে মানুষের ধারণাটা যে পাল্টে যাচ্ছে সেটা নিয়েও তো কোনো সংশয় থাকার কথা নয়। এই তো চারপাশে অত দূর গ্রামাঞ্চলে যেতে হবে না, শহরে এক মন্ত্রীর ভাইয়ের বাড়িতে প্রায় 70 ঘন্টা ধরে আয়কর অভিযান চলল। এবার তল্লাশি শেষ হতে না হতেই অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাস তার হাতে ওই আয়কর দপ্তরের সমনও পৌঁছে গেছে। এপ্রিলের প্রথম সপ্তাহেই তাকে হাজিরা দিতে বলা হয়েছে। সৌরভ বিশ্বাস অবশ্য বলেছেন যে 70 ঘন্টা তার বাড়িতে নাকি নিষ্ফল ক্রন্দন করেছেন আয়কর অফিসাররা। তাকে সন্দেহ করার মতো কোনো কাগজপত্র কিচ্ছু নাকি পাননি ওই কেন্দ্রীয় আধিকারিকরা। তার স্ত্রীও একই কথা বলেছেন, রাজনৈতিক ষড়যন্ত্রের কথা বলেছেন। এবার দেখুন, একটাই শুধু মনের মধ্যে খুঁজখুঁজ করছে, ইডি সিবিআই যদি হতো তাহলে নয় ভাবতাম যে ইদানিংকালে এদের এত দৌড়ঝাঁপ করতে হচ্ছে চারপাশে, একটু তল্লাশির নামে হয়তো একটু বিশ্রাম নিয়ে নিচ্ছেন, জিরিয়ে নিচ্ছেন, ওই জন্যই ওই অতক্ষণ ধরে দীর্ঘ সময় ধরে কিছু না থাকলেও সময় কাটিয়ে গেছেন। কিন্তু আয়কর দপ্তর তো সেরকম দৌড়ঝাঁপ করেছেন বলে খবর নেই সাম্প্রতিককালে, অত ক্লান্ত হওয়ার কথা না। তাহলে তারা অতক্ষণ করলেনই বা কি, আর স্বরূপকে ডেকে পাঠানো হলোই বা কেন? 100% রাজনৈতিক ষড়যন্ত্র। আজকে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কর্মীদের বাড়িতে আজকে অ্যাটাক হচ্ছে। আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস করি, আমরা যুক্ততাই আমাদের বাড়িতে অ্যাটাক হয়েছে। আমরা বিরোধী রাজনৈতিক দল করি, তার জন্যই আমাদের বাড়িতে এরকম ইডি সিবিআই আইটি এগুলো রেড হবে, খুব স্বাভাবিক। আয়কর দপ্তর তলব করলেও তারা তো গ্রেপ্তার করতে পারে না, তাই জন্য দেখবেন পেছন পেছন ইডিকে দিয়ে ওই চেষ্টাও করবে। আমরা তৃণমূল নেতাদের কাছ থেকে শুনেছি যে একসময় অরূপ বিশ্বাসের বাবা হোটেলে কর্মচারীর কাজ করতেন, সেটা খারাপ না, যে কোনো কাজই শ্রদ্ধার কাজ, কিন্তু আপনি সেই জায়গা থেকে এত বড় জায়গা, এত টাকার মালিক হলেন, সেটা কিভাবে সম্ভব? এ বাংলায় দুর্নীতির ছড়াছড়ি, তাই স্বাভাবিকভাবেই তৃণমূল দলের যারা উচ্চস্থানীয় নেতা নেত্রী আছে তাদের সেই পদের ব্যবহার করে তারা বাংলাকে লুট করেছে, এটা সারা বাংলার মানুষ জানে। তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, আমরা তো চাই সেটা। দেখুন, অরূপ বিশ্বাসের ভাই বলেছেন তার বাড়িতে আয়কর অভিযান এবং তাকে ডেকে পাঠানো আর কিচ্ছু না। এই পুরো বিষয়টা ভোটের সময় রাজনৈতিক প্রতিহিংসা, ব্যাস একদম স্ট্রেট ফরওয়ার্ড রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা পদক্ষেপ। এবার হ্যাঁ, বিজেপির রাজ্য সভাপতি পাল্টা যুক্তি দিচ্ছেন, তিনি বলছেন যে এদের যে সামাজিক এবং অর্থনৈতিক উন্নতি সেটাই নাকি সন্দেহের কারণ। এদের দেখুন, যে কোনো মানুষের সামাজিক বা অর্থনৈতিক উন্নতি হতেই পারে, সামাজিক বা অর্থনৈতিক উন্নতি হওয়াটা কোনো অন্যায় না, কিন্তু সেটার পেছনে যদি কিছু না পাওয়া যায় তাহলে সব ঠিক আছে, কিন্তু যদি পাওয়া যায়। এই দুজনের মাঝে অধীর চৌধুরীর বক্তব্যটাই রাজনৈতিক নেতাদের সম্পর্কে জনতার ভাব, যে মনের মধ্যে যে ভাবমূর্তিটা তৈরি হয়ে আছে না, তারই রিফ্লেকশন বলে মনে হচ্ছে। সাধারণ মানুষও তো বলছে যে কোনো ধরনের দুর্নীতি মানে সাধারণ মানুষকে ঠকানো। এ রাজ্যের মানুষ ইতিমধ্যেই এক মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে নোটের পাহাড় দেখে ফেলেছে, সেই তুলনায় ছোটোখাটো হলেও আবার একটা টাকার পাহাড় উদ্ধার হয়েছে, সেটাও আরেক মন্ত্রীর বাড়িতে। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে প্রায় 50 কোটি টাকা পাওয়া গেছিল, সেই তুলনায় অবশ্য অনেক কম টাকা পাওয়া গেছে রাজ্যের ক্ষুদ্র আর কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে, একদমই সেই তুলনায় অনেকটা কম। আপনার আমার নজরে অবশ্য সেটা বেশ ওই মাউন্ট এভারেস্টের থেকে খুব কমও নয়। চন্দ্রনাথ সিনহার বাড়িতে উদ্ধার হওয়া নগদ টাকার পরিমাণ প্রায় 41 লক্ষ। কারোর বাড়িতে এরকম ক্যাশ ভেবে দেখেছেন কখনো কী করে থাকে, কখন থাকে? ইডির দাবি এই একটাই, এই টাকার উৎস কী, তার উত্তর নাকি মন্ত্রী দিতে পারেননি বলে ওই কেন্দ্রীয় তদন্তকারীরা দাবি করেছেন। এবার তাদের বক্তব্য হচ্ছে যে চাকরি দুর্নীতিতে অভিযুক্তদের মুখে নাকি এই মন্ত্রীর নাম পাওয়া গেছে। তাদের ওই বিভিন্ন অভিযুক্ত যাদের তারা গ্রেপ্তার টেপ্তার করেছেন কুন্তলের মতো, তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে যে নথিপত্র পাওয়া গেছে তাতেও নাকি মন্ত্রীর নাম আছে। আদালতে পেশ করা নথিতেও ওই দুই কেন্দ্রীয় এজেন্সি চন্দ্রনাথ সিনহার নাম উল্লেখ করেছে বলে খবর রয়েছে। এত অভিযোগ যার বিরুদ্ধে, তার বাড়িতে ইডির এই ম্যারাথন তল্লাশির পর বিরোধীরা কিন্তু প্রশ্ন করছেন, ভোটের আগে রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রীর বাড়িতে 41 লক্ষ টাকা নগদ ছিল কেন? কেন মন্ত্রীর বাড়ির থেকে নিয়োগের নথি উদ্ধার হলো? জিজ্ঞাসা করা
আমার যা জিজ্ঞেস করেছেন ঠিক আছে, আমরাও তার উত্তর দিয়েছি, উনিও বুঝেছেন। এটা তো একটা তদন্তের বিষয়, যদি পাওয়া গিয়ে থাকে সেটা মন্ত্রী বলতে পারবেন কি ওটা কিসের টাকা। যত দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলা দেখুন একটার সঙ্গে একটা জুড়ে আছে, আর কোনো না কোনো নেতা কোনোটার সঙ্গে যুক্ত আছেন টিএমসির, কেউ বাইরে নয়। তো সেই জন্য যত তদন্ত এগোবে আরও অনেক লোকের নাম আসবে। কোর্টের আদেশে, কোর্টের তত্ত্বাবধানে যে তদন্ত, সেই তদন্ত সম্পূর্ণ হোক, আমরা এটাই চাই। এইসব চুনোপুটি না ধরে রাঘব বোয়াল ধরা হোক। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কেন্দ্রীয় এজেন্সিগুলো বোধহয় এই তত্ত্বে বিশ্বাসী। এখন 4-5টা দেখে এটাই মনে হচ্ছে, জানেন তো, মানে লোকসভা ভোটের আগে তল্লাশির পেছনে ওই রাজনৈতিক ষড়যন্ত্র আছে কি নেই সেই বিতর্কে আমাদের কোনো কাজ নেই। আমরা শুধু দেখছি আয়কর দফতর আর ইডির পর রাজ্যে ফের সিবিআই শুদ্ধ সক্রিয় হয়ে গেছে। বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রর একাধিক ঠিকানায় আজ হানা দিয়েছে সিবিআই। প্রথমে মহুয়ার অ্যাফিডেভিটে যে নথিভুক্ত অ্যাড্রেসটা রয়েছে, ওই আলিপুরের জাজেস কোর্ট রোডের একটা বাড়ি, সেখানে গেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই আবাসন প্রথমে ঘিরে ফেলেন, তারপর তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। 7 ঘন্টা সেই বাড়িতে থেকে তারপর তারা বেরিয়ে যান। এরপর এখানে থামেননি, কৃষ্ণনগরের ওই তৃণমূল প্রার্থীর সেখানকার ঠিকানায় সিবিআই পৌঁছে যায়। তার নির্বাচনী কার্যালয়েও তল্লাশি শুরু হয়েছে। আচ্ছা, ভোটের আগে মহুয়ার দফতরে কেন সিবিআই গেল? বিজেপির যুক্তি, যে কারণে মহুয়ার সাংসদ পদ খারিজ হয়েছে সেই অভিযোগের সত্যাসত্য খুঁজে বের করার দায় যাদের ওপর, তারা ও সমস্ত দিনক্ষণ তো দেখবেন না, তদন্তের স্বার্থেই তারা হানা দেবেন। কিন্তু গোটা বিষয়টার মধ্যে নিশ্চিতভাবেই কেউ কেউ আবার রাজনৈতিক উদ্দেশ্যও খুঁজে পাবেন। আর আমরা শুধু দেখব বা বুঝতে পারছি যে ওই 10 মিলি করি কাজের মতো এজেন্সির সবাই আয় তবে সহচরী হাতে হাতে ধরি করে একসঙ্গে নেমে পড়েছেন, বাংলার মাটিতে তারা দাপিয়ে বেড়াচ্ছেন। এইটা আমাদের কাছে ভালো লাগার মতো তথ্য না লজ্জার তথ্য, এটা অবশ্য আমি আপনিই বুঝতে পারবো, আর কেউ বুঝবে বলে তো মনে হয় না। মহুয়া মৈত্র প্রসাধন সামগ্রী ঘুষ নিয়েছে, ভ্যানিটি ব্যাগ ঘুষ নিয়েছে, কুকুর পর্যন্ত চুরি করেছে, পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে। তদন্ত তল্লাশির কি আছে? দেশ বিরোধী কাজ যদি করে থাকে যেটা প্রমাণিত। দুর্নীতি থেকেও বেশি সম্পর্ক বিজেপির প্রতিহিংসা চরিতার্থ করা, আমরা ভেন্ডেটা পলিটিক্স বলি। মহুয়া মৈত্রের বিরুদ্ধে সেই প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করবার জন্য এই সিবিআইয়ের হামলা। তো ভিতরে থাকা উচিত, বাইরে কেন? হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল ভিতরে গেলে মহুয়া মৈত্র কেন ভিতরে থাকবে না? মহুয়া মৈত্র আমাদের প্রার্থী, তিনি লড়বেন, লড়ছেন, জিতবেন এবং এই চক্রান্তের মুখের উপর জবাব কৃষ্ণনগরের মানুষ এবং বাংলার মানুষ দিয়ে দেবেন। দেখুন, ইতিমধ্যেই রাজ্যের একাধিক নেতা দুর্নীতির অভিযোগে জেল খাটছেন, রাজ্যের 2 মন্ত্রী জেলে রয়েছেন। এবার সাংসদের যে ক্ষমতা সেটা অপব্যবহারের অভিযোগে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী, তিনি তো ইতিমধ্যেই সিবিআইয়ের র্যাডারে রয়েছেন। এই অবস্থা যদি রাজনীতি সম্পর্কে মানুষের বিতৃষ্ণা আরও বেড়ে যায়, তাহলে কি জনতাকে দোষ দেওয়া যায়? খেয়াল করে দেখুন, গত বছর 2 ধরে ধারাবাহিকভাবেই কেন্দ্রীয় এজেন্সির তদন্ত আর চাপানুতোর তো আমরা দেখে চলেছি। কোনটার কি ফলাফল হবে তার অপেক্ষায় আমরা আছি, কিন্তু এখন অবধি কিছু ফাইনাল বেরোয়নি। কিন্তু তদন্ত চলছে, ধরপাকড় চলছে, চাপানুতোরও চলছে। আর মাঝখান থেকে এই সমস্ত দেখে শুনে রাজনীতি সম্পর্কে একটা বিতৃষ্ণা তৈরি হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বিরোধীরা কি করছে? রাজ্যে 42টা আসনের মধ্যে 42টা জেতাই নাকি বিজেপির লক্ষ্য। নিজের পক্ষে 35টা আসন নাকি এই যাত্রা তারা পাবেই। 2 দিন আগেও এই কনফিডেন্সটা যাদের মধ্যে ছিল, তারা তো এখনও 20টার বেশি আসনে প্রার্থী ঘোষণা করতে পারলেন না। আজ হবে, কাল হবে, এ সমস্ত করে তো এতদিন চলে গেল। আজকেও নাকি মিটিংটা হতে পারে এবং তারপরে নাকি শেষ পর্যন্ত প্রার্থীর নামগুলো ঘোষণা হতে পারে। কিন্তু এখন পর্যন্ত এই বাকি 22 আসনে কারা প্রার্থী, যে পার্টি সবার আগে এগিয়ে থাকবে ঠিক করেছে, ভোটের ফলাফল কী হবে সেটা মোটামুটি নিজেরা ধরে ফেলেছে, এতটা নিজেদের এগিয়ে রাখছে, যারা সবার আগে খাতা খুলেছে, মানে প্রথম পর্বের নাম ফামগুলো ঘোষণা করে দিয়েছে, তারা
কেন এখনও বাকি প্রার্থীগুলোর নাম সামনে আনতে পারলো না? সমস্যাটা কোথায় খেয়াল করে দেখুন। 19শে এপ্রিল রাজ্যের যে 3টে আসনে ভোট, তার মধ্যে জলপাইগুড়িও রয়েছে। জলপাইগুড়ির প্রার্থীও তো বিজেপি এখনও ঘোষণা করেনি। তাহলে তৃণমূল যেভাবে রাজ্যের সব আসনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী বলে প্রচারে নামে, বিজেপি কি সেভাবে নরেন্দ্র মোদীকেই সব আসনের প্রার্থী বলে প্রচারে নামবে? নাহলে তার কোনো উপায় দেখছি না। মানে ভোটের আগে ঠিকমতো প্রার্থী পরিচিতি তো হতে হবে। এরকম এত দেরি হলে কি অবস্থা হবে বলুন তো? একই অবস্থা তো বামেদেরও। প্রথম দফায় বামেরা 16টা আসনের প্রার্থী ঘোষণা করেছিল, দ্বিতীয় দফায় করেছিল একটা, আর আজ তৃতীয় দফায় রাজ্যে আরও 4টে আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। সেই তালিকার সবচেয়ে নজরকাড়া নাম নিঃসন্দেহে মোহাম্মদ সেলিম, সিপিআইএমের রাজ্য সম্পাদক। এবার তিনি মুর্শিদাবাদ থেকে লড়বেন, এই খবরটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। মানে অবশ্যই তার দাঁড়ানোর নিরিখে মুর্শিদাবাদটা অন্য মাত্রা পেয়ে গেল, কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে রাজ্য সম্পাদকরা ভোটেও লড়েন, এ নজির কিন্তু সিপিআইএমের মতো রেজিমেন্টেড পার্টিতে খুব বেশি নেই। হ্যাঁ, 2015 সালে সূর্যকান্ত মিশ্র যখন রাজ্য সম্পাদক হন, তখন তিনি নারায়ণগড়ের বিধায়ক, বিধানসভার বিরোধী দল নেতা। 2016 সালেও ভোটে লড়েছিলেন সিপিএমের তৎকালীন রাজ্য সম্পাদক, সেবার অবশ্য হেরে যান 2016 সাল। সেই ভোটে বিরোধী দলের তকমাও হারিয়েছিল সিপিআইএম। তার পরের দুটো ভোট 2019-এর লোকসভা আর 2021-এর বিধানসভা, দুটোর পরেই তো তাদের প্রাপ্তির ভাণ্ডার শূন্য। এবার সেই শূন্যের গর্ভ থেকে ওঠার লড়াই। সে কারণেই কি মুর্শিদাবাদের মতো কেন্দ্র বেছে নিয়েছেন মোহাম্মদ সেলিম? চলতি শতাব্দীর প্রথম 2 লোকসভা ভোটের সময় বামেরাই এ রাজ্যে ক্ষমতায় ছিল, তখনও মুর্শিদাবাদ কিন্তু কংগ্রেসের দখলে ছিল। 2014 সালে যে বছর দেশে নরেন্দ্র মোদীর হাওয়া, সে বছর মুর্শিদাবাদে জিতে যায় সিপিআইএম। এবার ভোটের ফল দেখলে কিন্তু বোঝা যাবে যে কংগ্রেস আর তৃণমূলের ভোট কাটাকাটির সুযোগে লাল আবির উড়েছিল মুর্শিদাবাদে। সে বছরই রায়গঞ্জ থেকে সাংসদ হন মোহাম্মদ সেলিম। 1600 ভোটে সেলিম হারিয়েছিলেন কংগ্রেসের দীপা দাস মুন্সিকে। সেই কংগ্রেস এখন সিপিআইএমের জোট সঙ্গী। কংগ্রেস জঙ্গিপুর, বহরমপুরে প্রার্থীর নাম ঘোষণা করেছে, কিন্তু মুর্শিদাবাদে ফাঁকা। আশা করা যায় মুর্শিদাবাদে তার মানে জোটটা অটুট থাকবে। হয়তো সেটা নিশ্চিত করেই মোহাম্মদ সেলিম ওখানে দাঁড়ানোর কথা ভেবেছেন। আর এটাও ঠিক যে গত লোকসভা ভোটে মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে সিপিআইএমের যদিও ঠাঁই হয়েছিল বিজেপিরও পরে, মানে চতুর্থ স্থানে ছিলেন মোহাম্মদ সেলিমের দল, কিন্তু এটাও ঠিক মুর্শিদাবাদ এমন একটা জেলা যেখানে ওই পঞ্চায়েত ভোটে ওই রকম গণ্ডগোলের মধ্যেও বাম আর কংগ্রেসের জোট সাফল্য পেয়েছে। এবারও যদি বাম আর কংগ্রেসের জোটটা কার্যকরী হয়, এই দু দলের যদি ভোট যুক্ত হয়, তাহলে ওই পঞ্চায়েতের ভোটের মোটামুটি যে সাফল্যটা, সেই সাফল্যটা বাড়িয়ে মোহাম্মদ সেলিম দিল্লির রাস্তাটা দেখতে পেলেও পেতে পারেন। এই অঙ্কই হয়তো তিনি কষেছেন। এবার তার বিপক্ষে সাংসদ, বর্তমান যিনি সাংসদ আবু তাহেরকেই প্রার্থী করেছে তৃণমূল, আবু তাহের খান। সেলিমের প্রার্থী পদে আবু তাহেরের দিল্লি যাত্রা কি তাহলে কিছুটা হলেও কঠিন হয়ে গেল? আবু তাহেরের সামনে কিন্তু এখন কংগ্রেস সিপিআইএমের ডাবল ইঞ্জিন। বিজেপি তো আছেই, আবার অন্য একটা অঙ্ক আছে। 2014-এ যেরকম ওই কোথাও গিয়ে কংগ্রেস আর তৃণমূলের ভোট কাটাকাটিতে বাম বেরিয়ে গেছিল, এবার বাম কংগ্রেস জোট আর তৃণমূলের ভোট কাটাকাটির সুবাদে বিজেপি আবার সুবিধা পেয়ে যাবে না তো?